প্রতি বছর প্রতি 1 লাখ মানুষের মধ্যে 7 জন ব্রেন টিউমারে আক্রান্ত হন এবং তাদের মধ্যে দুর্ভাগ্যজনক এটাই যে তাদের মধ্যে মিনিমাম 4 জন কিন্তু মারা যান। তো এইটুকু পরিসংখ্যানই বলে দেয় যে এই রোগটি কতটি ভয়াবহ। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্রেন টিউমার নিয়ে। মেইনলি আজকে যে আলোচনা থাকবে, আলোচনার বিষয় হচ্ছে ব্রেন টিউমারের সাইন সিমটম। এই ভিডিওতে ব্রেন টিউমারের ট্রিটমেন্ট বা ডায়াগনোসিস নিয়ে আমি খুব একটা কথা বলবো না। যদি আপনিও ব্রেন টিউমারের সাইন সিমটম নিয়ে জানতে ইচ্ছুক হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভিডিওটি দেখার পরেও যদি আপনার মনে হয়ে থাকে যে না আপনার কোনো কোয়েশ্চেন আছে তাহলে অবশ্যই সেই কোয়েশ্চেনটি আপনি নিচের কমেন্ট সেকশনে পোস্ট করবেন। আমি আমাদের পরবর্তী কিউএনএ সেশনে চেষ্টা করব আপনার কোয়ারি নিয়ে ডিসকাস করার। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ 10 আর আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব। আমি ডক্টর জয়দেব, আই এম এ কনসালটেন্ট প্যাথোলজিস্ট এন্ড জেনারেল ফিজিশিয়ান। আর আজকের বিষয় হলো ব্রেন টিউমারের সাইন সিমটম। তো ব্রেন টিউমার সহজ ভাষায় হলো ব্রেনের মধ্যে কোনো অ্যাবনর্মাল সেলের গ্রোথ। এবার ব্রেন টিউমারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, বিনাইন বা ম্যালিগন্যান্ট। বিনাইন লিশন হচ্ছে যে সেই সব লিশন যেগুলো নন ক্যান্সারাস, যেগুলো অতটাও খারাপ নয়, কিন্তু ম্যালিগন্যান্ট লিশন হলো সেগুলোই যেগুলোকে আমরা সহজ ভাষায় বলতে পারি ক্যান্সারাস। তবে উৎপত্তির হিসাবেও ব্রেন টিউমারকে দুই ভাগে ভাগ করা হয়। সেক্ষেত্রে প্রাইমারি ব্রেন টিউমার আর সেকেন্ডারি ব্রেন টিউমার, এই দুই ভাগে ভাগ করা হয়। প্রাইমারি ব্রেন টিউমার হলো সেই টিউমার যেখানে ব্রেন টিউমারটির উৎপত্তি হচ্ছে ব্রেনের মধ্যেই, এবং সেকেন্ডারি ব্রেন টিউমার হলো সেই টিউমার যা শরীরের অন্য কোনো জায়গার ক্যান্সার যখন স্প্রেড করে ব্রেনের মধ্যে গিয়ে স্থান নেয়, তো সেক্ষেত্রে সেই টিউমারকে বলা হয় সেকেন্ডারি ব্রেন টিউমার। তবে ব্রেন টিউমারের সাইন সিমটম নিয়ে ডিসকাস করার আগে প্রথমেই বলে নিতে চাই যে ব্রেন টিউমারের সাইন সিমটম কিন্তু অনেকটাই ডিপেন্ড করে যে ব্রেন টিউমারের লোকেশনের উপরে, অর্থাৎ ব্রেনের কোন লোব ইনভলভ হয়েছে তার উপর কিন্তু ব্রেন টিউমারের সাইন সিমটম অনেকটাই ডিপেন্ড করে। তো আসুন এবার দেখে নেওয়া যাক যে ব্রেন টিউমারের সাইন সিমটম কি কি হতে পারে। তো ব্রেন টিউমারের সব থেকে কমন সিমটম হচ্ছে হেডেক বা মাথায় ব্যথা। তো এই মাথা ব্যথা মাইল্ড থেকে খুব সিভিয়ার টাইপের হেডেক হতে পারে, এবং এই মাথা ব্যথার সাথে বিভিন্ন অ্যাটিপিক্যাল সিমটমস থাকতে পারে, যেমন মাথা ব্যথার সাথে আপনার কনভালশন হতে পারে বা খিঁচুনি হতে পারে। এছাড়াও মাথা ব্যথা খুব সিভিয়ার হতে পারে, সেক্ষেত্রে নর্মাল ব্যথা কমানোর ওষুধ খেয়েও কিন্তু সেই ব্যথা রিলিফ হয় না। এছাড়াও সিভিয়ার হেডেকের জন্য রাত্রে কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে যেতে পারে। তো এবার দেখে নেওয়া যাক যে এই হেডেক কেন হয় ব্রেন টিউমারের ক্ষেত্রে। ব্রেন টিউমারের ক্ষেত্রে যেহেতু ব্রেনের মধ্যে একটা স্পেস অকুপাইং লিশন বা টিউমার ডেভেলপ করে, তার ফলে কি হয় যে ব্রেনের ভিতরে প্রেসার বেড়ে যায়, যাকে আমরা বলি ইন্ট্রাক্রেনিয়াল টেনশন। এই ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বেড়ে যাওয়ার ফলে কিন্তু হেডেক ডেভেলপ করে। তো এবার ডিসকাস করব যে ব্রেন টিউমারের লোকেশন স্পেসিফিক সিমটম নিয়ে, অর্থাৎ ব্রেনের স্পেশাল এরিয়া বা স্পেশাল কোনো লোব যদি ইনভলভ হয় তাহলে সেক্ষেত্রে কি ধরনের ম্যানিফেস্টেশন হয়। আমি আগেই বলে নিয়েছি যে ব্রেন টিউমারের ক্ষেত্রে বিভিন্ন ব্রেনের এরিয়া ইনভলভ হলে বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন হতে পারে। তো এবার আমরা দেখে নেব ব্রেনের কোন লোব ইনভলভ হলে কি ধরনের তার ম্যানিফেস্টেশন হয়। ব্রেনের ফ্রন্টাল লোব যদি ইনভলভ হয় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন হতে পারে। তার মধ্যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সোশ্যাল বিহেভিয়ার, পার্সোনালিটি চেঞ্জ, পুয়ার ইনহিবিশন এবং ডিক্রিজড প্রোডাকশন অফ স্পিচ হতে পারে, এমনকি তার কথা বলাও বন্ধ হয়ে যেতে পারে। টেম্পোরাল লোব যদি ইনভলভ হয় তাহলে সেক্ষেত্রে পুয়ার মেমোরি, লস অফ হিয়ারিং এবং ডিফিকাল্টি ইন ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের প্রবলেম হয়, অর্থাৎ কি সেক্ষেত্রে ভার্বাল কমিউনিকেশনে অনেক ডিফিকাল্টি তৈরি হয়। প্যারাইটাল লোব যদি এফেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে দেয়ার ইজ ডিফিকাল্টি ইন রিডিং, রাইটিং অর ড্রয়িং, দেয়ার ইজ ডিফিকাল্টি ইন নেমিং, অর্থাৎ কারোর নাম নাও মনে পড়তে পারে, দেয়ার ইজ ডিফিকাল্টি ইন রেকগনাইজিং, অর্থাৎ কাউকে চিনতে অসুবিধা হতে পারে। তো প্যারাইটাল লোবের ক্ষেত্রে এইসব ডিফিকাল্টি আসতে পারে। অক্সিপিটাল লোব যদি এফেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে দৃষ্টিশক্তি কমে আসতে পারে, ইভেন সেক্ষেত্রে লস অফ ভিশনও হতে পারে। সেরিবেলাম যদি এফেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে বডির ব্যালেন্স ডিস্টার্ব হতে পারে এবং সেক্ষেত্রে বিভিন্ন রকম মাসেল মুভমেন্ট ডেভেলপ করতে পারে। ব্রেন স্টেম যদি ইনভলভ হয় সেক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে, এছাড়াও ইভেন পার্শিয়াল প্যারালিসিস পর্যন্ত হয়ে যেতে পারে। এছাড়াও মস্তিষ্কের ভিতরে প্রেসার অর্থাৎ ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বেড়ে যাওয়ার জন্য ভমিটিং হতে পারে এবং তার সাথে নজিয়া বা বমি বমি ভাব কিন্তু আসতে পারে। তো এই সব সিমটম কিন্তু ব্রেন টিউমারের ক্ষেত্রে থাকতে পারে। আপনার যদি এরকম একটি বা দুটি সিমটম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার মানে এই নয় যে আপনার ব্রেন টিউমার হয়েছে। আপনার যদি এরকম একাধিক সিমটম বহুদিন ধরে থাকে এবং অনেক কিছু ওষুধ খাওয়ার পরেও সেগুলো যখন রিলিভ হয় না, তো সেক্ষেত্রে আপনার যেটা করা উচিত আপনার নিয়ারেস্ট ফিজিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করা উচিত। তিনি আপনার হিস্ট্রি নেবেন, আপনাকে ক্লিনিক্যালি এক্সামিন করবেন এবং দরকার হলে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন যেমন সিটি স্ক্যান, এমআরআই এগুলো করাতে পারেন, এবং এই সব প্রসিডিওরের পরেই কিন্তু ব্রেন টিউমারের ডায়াগনোসিস করা যেতে পারে। এই ভিডিওটি দেখার মানে এই নয় যে আমি ঘরে বসে ব্রেন টিউমারের ডায়াগনোসিস করে নেব, কারণ ব্রেন টিউমারের ডায়াগনোসিস করা আপনার কাজ নয়, সেটা ডক্টরের কাজ। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে লিখে জানান।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটাকে লাইক করুন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে হেলথ অ্যাওয়ারনেস বাড়ান। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করুন, তার ফলে আমাদের ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। ওকে, দ্যাটস ইট ফর নাও। পরবর্তী ব্লগগুলিতে বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক আলোচনা চলতেই থাকবে। টিল দেন, স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।